চলতে পারে, এটা মানুষের মনে এই বিশ্বাসটা আছে তাদের। তো এটা থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি 17 বছর বা 15 বছর যে নিপীড়নের মধ্যে দিন কাটিয়েছে, তারপরে আমরা বিএনপির কাছ থেকে ধরেন যে ধরনের উত্তরণ আশা করেছিলাম, দেশবাসীকে অভিভূত করার মতো কিছু পদক্ষেপ, যেটার মাধ্যমে তারা যে কোনো সরকারের সফলতার কিন্তু প্রথম মাপকাঠিটা হচ্ছে আপনার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ধরনটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আমাদের দেশের পুলিশ সিস্টেমটা, যে পুলিশ জিয়া ভাই, ইউ আর রানিং অ্যাহেড অফ দ্য হর্স। আপনি আমার অনেক আগে চলে গেছেন। I'm just setting the background. I'm just setting the background. আপনি বিএনপির কথা বাদ দেন। আমরা যদি একজন না বিএনপির কথা বাদ দেন, বিএনপি ভালো। আপনাকে আমি আর আপনি আলোচনাটা করব, মানে ধরেন আমি আর আপনি একটু পুঁথিগত বিদ্যার ঝালাই করছি। কোন একটা ছাত্র খুব ভালো ছাত্র ছিল, কিন্তু তাকে পেশাগত কাজে যেখানেই দেওয়া হলো সেখানেই ফেল করবো, তাহলে তো তাকে মেধাবী বলা যায় না। আমি ঠিক এইটুকুই জানতে চাই, কেন সে মেধাবী না? কেন সে তো লেটার পাইছে ভাই, সে মেধাবী না কেন? শুধুমাত্র তত্ত্ব জানে, সে জানে না আসলে এটা প্রয়োগ করতে হয় কোথায়। এটার একটা প্রায়োগিক দিক আছে। আপনি এই মাত্র একটা বাংলা বলছেন, আমি এইটাই আপনারা জিজ্ঞাসা করছিলাম, প্রয়োগ নিয়োগ এক্সিকিউশনের বাংলা কি আমরা ভুলে যাই অনেক সময়। আপনি তাহলে বলতে চাচ্ছেন কোন একজন ছাত্র মেধাবী, কলেজে লেখাপড়া খুব ভালো করছে, কিন্তু তার প্রয়োগ করার মতো কোনো ক্ষমতা নাই, আপনি কি এটা বলছেন? হ্যাঁ, প্রথম কথা হলো যে তার যদি মানে লব্ধ জ্ঞান যে সে ব্যবহার না করতে পারে ব্যবহারিক মানে জীবনে, তাহলে তো সে ব্যর্থ। তাকে তো সার্থক বলার কোনো কারণ নাই, কোনো যুক্তিই নাই, কারণ তার রেজাল্ট তো শূন্য। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিজ রেজাল্ট ইজ জিরো। সে যতই মেধাবী হোক না কেন, যতই স্মার্ট হোক না কেন, যাই হোক না কেন, সে যদি রেজাল্ট প্রডিউস না করতে পারে, হি ইজ জিরো ফর মি। জিয়া ভাই, আরো একটা কথা প্রাসঙ্গিক। ডক্টর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস আলোচনা করতে গিয়ে একটা জায়গায় বলছে, কোন রচনার যদি সারাংশ না থাকে তাইলে ওইটা রচনা না। আপনি এই কথাটার সাথে কি একমত কিনা? হ্যাঁ, অফকোর্স। সারাংশ আপনি অনেক সময় অনেকে আপনি পুরো রচনা না পড়ে সারাংশ পড়লেও আপনি বুঝতে পারেন হোয়াট ইজ দেয়ার ইনসাইড দ্য এসে, তাই না? বিঙ্গো। এখন আমি দুইটা কারণে একটা কথা বললাম। এক, আমরা আজকে কথা বলবো আমাদের স্বনামধন্য, মেধাবী এবং সফল সালাউদ্দিন আহমেদকে নিয়ে। আর সাবজেক্টটা বিএনপির না, বিএনপি হচ্ছে তারপরে। নাও সালাউদ্দিন আহমেদ, ওনাকে ডিসক্রাইব করা হয় উনি ওয়েল ভার্সড, উনি এডুকেটেড, উনি প্র্যাগমেটিক, উনি ভিশনারি, উনি ইসলামিক, উনি সো এন্ড সো ফোর্থ, যৌক্তিক, উনি দার্শনিক বিভিন্ন ভাবে। মানে আমি যেটা বললাম, ওনাকে যেভাবে ব্যাখ্যা করা হয় এবং উনি যেভাবে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, আমি কি কোনো জায়গায় ভুল বললাম? মানে আপনার মনে হয় আমি ওনাকে মিস ইন্টারপ্রেট করার চেষ্টা করছি? না, মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই এখানে। কথা হচ্ছে যে ওনাকে তো সবচেয়ে ওনার দলের একজন সিনিয়র নেতা সংসদে সেদিন জিজ্ঞেস করেছে যে এতদিন তো বাংলাদেশের কিন্তু একটা মাদক একটা বিরাট সমস্যা ছিল, এবং সেই সমস্যাটা বেশিরভাগ সময় ভারতের বর্ডার থেকে আসতো। বাট বিডিআর এর খুব সতর্ক থাকার ফলে সেই মাদক ফেন্সিডিলের প্রভাবটা কমে যায়, কিন্তু ইয়াবার প্রভাব সাংঘাতিকভাবে বেড়ে যায়। এবং এই ইয়াবার কিন্তু আগমন কিন্তু মিয়ানমার থেকে। তো ওই দিন উনি সেই সংসদ সদস্য উনি সংসদে প্রশ্ন করলেন যে ইয়াবা তো এতদিন আসতো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্বাচনী এলাকা সেই এলাকার ভিতর দিয়ে, এবং সেটার নিয়ন্ত্রণে ছিল আগে একজন এমপি যিনি এখন পলাতক বা জেলে আছেন, বদি। তো উনি নাই এখন। তো ইয়াবার এখন দায়িত্বটা কার? এটা যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানায়, কারণ মাদকের অত্যাচারে তো আর থাকতে পারছে না ঢাকা শহরের মানুষ। ওকে, এখন এই প্রশ্নটা কিন্তু ইটসেলফ ডিসক্রাইবস দ্যাট আপনার যে মূল দায়িত্ব সেখানে যদি আপনি কনসেন্ট্রেট না করেন, ইফ ইউ ফোকাস অন সাম আদার ইস্যুস, তাহলে তো আপনাকে ইউ উইল লুজ দ্য অবজেক্টিভ। আমাকে একটু জিয়া ভাই যদি একটু সাহায্য করেন,
সালাউদ্দিন আহমেদ যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, যেখানে খাবা মাইরা মাইক্রোফোনটা নিয়ে কথা বলতে চান, অন্যান্য নেতাদের, বয়োজ্যেষ্ঠ নেতাদের, অভিজ্ঞ নেতাদেরকে পাশ কাটিয়ে সামনে গিয়ে দাঁড়াতে চান এবং যেভাবে কথাটা শুরু করতে চান, আসলে উনি কি প্রমাণ করতে চান? উনি অত্যন্ত মেধাবী, উনি অত্যন্ত দার্শনিক গোছের, উনি একজন দূরদর্শী, উনি এটা জানেন, উনি সাংবিধানিক বিশেষজ্ঞ, উনি আইন বিশেষজ্ঞ, উনি প্রয়োগ বিশেষজ্ঞ, উনি বিশাল ডাক্তার, উনি চিকিৎসা বিশেষজ্ঞ। মানে আমি যেটা বললাম, উনি এভাবেই প্রমাণ করেন কিনা, ওনার অ্যাপ্রোচ কি এর কোনো তফাৎ আছে? আমি যা বললাম এটার একটা ভাষা, একটা বাক্যে আমি বলবো যে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। তো আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওইটাতে মাস্টার হওয়া দরকার। জ্যাক অফ অল ট্রেডস দরকার নাই, বিকজ সব ট্রেডস এর জন্য ইউ হ্যাভ কাস্টোডিয়ান। প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী আছে। যেমন সেদিন ওই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিস্টার কায়কোবাদ, তো ওনার পরিবর্তে দেখলাম যে আর কেউ নাই অ্যাকচুয়ালি। তখন খুব অবাক হলাম আমরা যে আসলে ব্যাপারটা কি, মানে আর কি কেউ নাই বিএনপির ওইখানে? 217 জন এমপি, তারা কি কেউ কথা বলতে পারে না নাকি? সমস্যাটা কি তাদের কি যোগ্যতা নাই? মানে তারা তো পার্টি হিসেবে তারা নিজেদেরকে খুবই, মানে কি বলবো, নিম্ন মানের পরিচয় দিচ্ছে। সংসদে যদি একজন যদি মানুষ যদি সবার কথা বলে, তাহলে বাকিদের কাজটা কি? এটা তো আমি বুঝি না ভাই। ওকে, আপনাকে এখন আমি তিনটা বিষয় আমরা একটু পরিসংখ্যান নিয়ে কথা বলবো। একটা সমাজের সবচেয়ে বড় অবক্ষয় হলো ধর্ষণ। এর চেয়ে জঘন্য অপরাধ আর হতে পারে না ধর্ষণ। আমরা একটা মুসলিম অধ্যুষিত মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ একটা দেশের নাগরিক। আমাদের দেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেখানে ইসলামিক শাসন ব্যবস্থায় অথবা শরিয়া লতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। সেই দেশে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে আজ জুলাই মাসের 3 তারিখ 2026, এই কয়েকদিনে বা মাসে টোটাল 1131টা ধর্ষণ মামলা লিপিবদ্ধ হয়েছে। এখন আপনি ব্রিগেডিয়ার জিয়া বাংলাদেশের কালচার জানেন, আপনি একটা রেজিমেন্ট কমান্ড করেছেন, ব্রিগেড কমান্ড করেছেন, জাতিসংঘে চাকরি করেছেন, সেখানেও ম্যানেজ করেছেন, কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনি জানেন, আপনি বিডিআরেও কাজ করেছেন। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে আজ অবধি, এখন হলো জুলাই মাসের 3 তারিখ, টোটাল অফ 1133টা ধর্ষণ। একটু কম হয়ে গেল না জিয়া ভাই ধর্ষণের নাম্বারটা? কম তো হলোই, এর থেকে বেশি হলে তো মনে করেন যে মহামারী লাগতো একটা। এই যে ধর্ষণ, মনে আছে আপনার যে এই সরকারের কিন্তু, এই বিএনপি সরকার কিন্তু পতন হয়েছিল ইয়াসমিন হত্যার মধ্যে দিয়ে 1996 সালে। কয়েকটা আন্দোলন দানা বেঁধেছিল কঠিন ভাবে, তার মধ্যে একটা ঘটনা ছিল ইয়াসমিন হত্যা। আচ্ছা, তো আমি সেই জায়গায় যেতে যাচ্ছি না। কথা হচ্ছে যে ধর্ষণ হচ্ছে কেন, এটা আসলে জানা দরকার। ধর্ষণ কিন্তু আসলে দুইটা জিনিস, একটা হলো সামাজিক অবক্ষয়, চরম সামাজিক অবক্ষয়, আর 2 নম্বর হচ্ছে যে আপনি ধর্ষণ কারা করছে, এই যে আপনার এই পারভার্সনটাকে ঠেকানোর জন্য এটা একটা সামাজিক দায়িত্ব। এবং পুলিশ ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট, এরা কিন্তু শুধুমাত্র লাঠি সোঁটা আর অস্ত্রপাতি দিয়ে কাজ করে না, তারা কিন্তু বেসিক্যালি সমাজের সাথে কাজ করে, সমাজের ভেতরে কাজ করে, এবং সমাজকে তারা এত ভালোভাবে জানার কথা। এখন তাদের যদি সেই প্রাথমিক দায়িত্ব তারা যদি ঠিক মতো পালন না করতে পারে, এটার জন্য জবাবদিহিতার যদি আপনি কোনো ব্যবস্থা না রাখেন, এটার আমি মনে করি সকল অপরাধ, শুধু ধর্ষণ না, সকল অপরাধের মূল কারণটা কি জানেন? মূল কারণটা হলো
আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রধান এবং সেই মন্ত্রণালয়ের কারো কাছে জবাবদিহিতা নাই। তারা কারো কাছে জবাব দিতে মানে বাধ্য না। আমাদের পদ্ধতিতে, আমাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে এমন কোনো সিস্টেমই নাই যে আপনি এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আপনি জনগণের মুখোমুখি দাঁড়া করাতে পারেন। সো যখন আপনি কেউ যদি অ্যাকাউন্টেবল না হয়, তাকে তার আসলে তো আপনার দিনলিপি খুঁজে পাবেন না। তো সে দিনের কোথায় থাকলো, কি করছে, কেন করছে। আমরা কিন্তু একটা মানুষ যখন একটা দায়িত্ব থেকে যখন অবহেলা করে, তখন কিন্তু তার প্রথম কাজটা হয় যে তোমার দায়িত্বকাল ছিল A to B, এই দায়িত্বকালের সময় তুমি কোথায় ছিলা। এটা কিন্তু ফার্স্ট স্টক, এটাকে বলা হয় প্রথম খোঁজ নেবেন আপনি এটার উপরে। তা আপনি যদি একটা দেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয় এবং তার জন্য যদি কাউকে জবাব না দিতে হয়, তার জন্য যদি কাউকে শাস্তির মুখোমুখি না দাঁড়াতে হয়, তাকে যদি জনতার মুখোমুখি দাঁড়া করানো না যায়, তাহলে তো সে তো যা খুশি করবে, তার কোনো দায়িত্বই নাই। তো দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা। এই খুন, হত্যা, ধর্ষণ এবং চুরি, ডাকাতি এগুলি সব কিন্তু সাধারণ মানুষকে ঘিরে। সুতরাং যে মানুষকে ঘিরে যারা দায়িত্ব পালন করছে, তাদের কাছে যদি আপনি উত্তর না চান দিন শেষে যে তুমি তোমার এই দায়িত্ব পালনের জন্য আজকে কতটুকু সফল, তার প্রমাণ আমাকে দেখাও। এতগুলি খুন বা এতগুলি ধর্ষণ বা এতগুলি ডাকাতি তোমার এলাকার ভিতরে কেন হলো, এটার জবাব আমি চাই জনসমক্ষে। আপনি যদি পুলিশকে যদি আপনি সাধারণ মানুষের সামনে না দাঁড়াতে পারেন, এই পুলিশ কোনোদিনও ঠিক হবে না। জিয়া ভাই, 8 বছরের একটা মেয়ে ধর্ষিতা হইল, প্রধানমন্ত্রীর সাথে সালাউদ্দিন ওই বাসায় গেল এবং সে বলল 24 ঘন্টা না 48 ঘন্টার ভিতরে ওই মামলার রায় হবে এবং রায় কার্যকর হবে। এই কথা প্যাশনেটলি বসে শোনার মতো মানসিকতা থাকলো না। সে চেয়ার থেকে, টেবিল থেকে, বসার থেকে টোটাল 3 বার না 4 বার উঠে দাঁড়াইছে এবং প্রধানমন্ত্রী বাহাত দিয়ে তারে 2 বার না 3 বার বসাইছে। আমাকে আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাইবো, আমার এই কথাটা তো আমার মনে হয় আপনিও দেখছেন না? দেখেছি। আচ্ছা, এতে কি জিয়া ভাই প্রমাণ করে কিনা উনি কোনো একটা বিষয়কে অ্যাবজর্ব করার মতো বা অনুধাবন করার মতো বা বোঝার জন্য বা সুস্থ মস্তিষ্কে শোনার মতো কোন যোগ্যতা ওনার নাই। উনি শুধু বাচালের মতো ভেতর করতে পারে। আমি যদি কথাটাকে এভাবে বলি, আমি কি খুব ভুল বলবো কিনা? আসলে আমি যোগ্যতাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না এখানে। আমি মনে করছি যে এটা একটা হলো দুইটা কারণে। এটা একটা হলো ওনার ধৈর্য নাই, এটা 2 নম্বর হলো উনি অস্বস্তিতে। উনার মন্ত্রণালয়, আমি জানি না উনার মন্ত্রণালয় তো উনি তো আমি যতটুকু জানি যে উনি বাংলাদেশের প্রশাসনের ক্যাডারে ছিলেন, তারপরে উনি প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেছেন, তারপর উনি এমপি হয়েছেন, তারপর উনি এখন মন্ত্রী। একটা দেশের ভাই জিয়া ভাই, আপনি আসল 2টা যোগ্যতা বাদ দিচ্ছেন। এক, উনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্টের যেই টাকায় বেগম জিয়া হাজতে গেছে, ওই চেকটা এই খানকির ছেলে কামাল উদ্দিনের সিগনেচার সহ এই কুত্তার বাচ্চা টাকাটা সরাইছিল। এইটা হচ্ছে তার যোগ্যতা। আরেকটা যোগ্যতা আছে, গুমের একটা ড্রামা করেছে যে উনি গুম হয়েছে, অথচ যেদিন গুম হয়েছে তার আগের দিন আমার বন্ধুকে ফোন করে চাইছে, বলছে আমি কালকে ভারতে যাচ্ছি। আমার বন্ধুকে সে ফোন করে বলছে আগামী কালকের আমি ভারতে যাব, আমাকে কিছু টাকা পাঠান। তোমার বন্ধু বলছে তুমি ভারতে যাও, আমি টাকা বিকাশ করছি বা কিছু একটা তোমারে পাঠায় দিতেছি। যেই লোক ভারতে যাওয়ার আগের দিন, গুম হওয়ার আগের দিন বলে আমি ভারতে যাচ্ছি, আমার কিছু টাকা দরকার, এই ব্যক্তি কি গুম হয় না নিজে যায় না কারো সহায়তায় যায়, এ কথা বলার অপেক্ষা রাখে কিনা? এবার আপনি বলেন প্লিজ। আমি এই যে দুইটা ঘটনার কথা আপনি বললেন, এই দুইটা ঘটনার সম্বন্ধে আমি সরাসরি অবগত না,
তবে এটুকু জানি যে যে উনি বাংলাদেশে তো মানে নিউজটা বেরিয়েছে যে ওনাকে গুম করা হয়েছে। তারপরে তো আমরা দেখলাম উনাকে উনি অসংলগ্ন অবস্থায় ভারতে কোথায় ধরা পড়েছেন, তারপর সেখানে তাকে আইনগত পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হলো। বাকি সবার জন্য কিন্তু অন্যরকম আইন, কিন্তু ওনার জন্য একটা আলাদা রায় ছিল, ওনার জন্য একটা আলাদা ব্যবস্থা ছিল। তো এইগুলি আসলে এই সবকিছু কিন্তু আসলে অনেক প্রশ্ন উদ্রেক করে, মানুষের মনে অনেক রকম জিজ্ঞাসা দাঁড়ায়। এই জিনিসগুলি কিন্তু অ্যাকচুয়ালি খোলাসা হওয়া দরকার। একটা রাষ্ট্রের একটা এরকম একটা গুরুত্বপূর্ণ একটা মানুষ, সে যদি আস্থার সংকটে থাকে, তার উপরে যদি মানুষের আস্থার সংকট থাকে, হি ক্যানট ফাংশন প্রপারলি। তাকে সবসময় ওই জিনিসটা তাড়া করবে। তো তাকে কিন্তু ওই 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 জায়গাটা তাকে পরিষ্কার করতে হবে। ওই জায়গায় পরিষ্কার করলে, উনি যদি পরিষ্কার করেন, খোলাসা করেন, তাহলে কিন্তু মানুষ সেই আস্থাটা হয়তো, সেই সংকটটা হয়তো একটু দূর হবে। কিন্তু এখন তো মানুষ ওনাকে নিয়ে অনেক রকম আস্থায় থাকেন, আস্থার সংকটে থাকেন। এবং যার কারণে কিন্তু এই যে আজকে একজন বাংলাদেশের সরকারের একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যখন বাইরে যান বা জনসমক্ষে যান, সেখানে যদি তাকে বিভিন্ন রকম মানে গালমন্দ কথা শুনতে হয় বা কেন রকম বিভিন্ন রকম নেগেটিভ স্লোগান শুনতে হয়, এটা তো ওনার জন্য তো খুবই বিব্রতকর হওয়ার কথা। আসলে আমাদের আমাদের মন্ত্রী মহোদয়রা যারা আছেন, যারাই আছেন, তারা তাদের তারা কখনো নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে কিনা, আই হ্যাভ ডাউট। যে ভাই, আপনি একটা কথা, এটা সাইকোলজিক্যাল একটা কোয়েশ্চেন। আপনি বলছেন যে ওনার এই ধৈর্য আছে কিনা, বা ওনার এই মানসিকতাটা আছে কিনা। আপনি যদি ক্রিমিনাল সায়েন্স অথবা ক্রিমিনোলজি নিয়ে আপনি লেখাপড়া করেন, কোন একটা মানুষের মধ্যে যদি প্রচুর পরিমাণে অপরাধ বোধ কাজ করে এবং অনেক অপরাধের ভিকটিম যদি সে নিজেই হয় অথবা অপরাধী হয়, সে ধরেন, আমি আপনাকে কেমনে একটা উদাহরণ দেই। ওকে, আমেরিকার একজন সিরিয়াল কিলার ছিল, তার নাম ছিল জেফ্রি ডেমার। জেফ্রি ডেমার বোধহয় 47টা বা 37টা বা 67টা মার্ডার করছে, ডেড বডি পাওয়া গেছে। এখন জেফ্রি ডেমারকে হাজতে ঢুকাইলো, এমন একটা হাজতে ঢুকাইলো, ওটা ছিল ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন। তার ব্রেন নিয়ে তারা রিসার্চ শুরু করলো যে এই লোকটার মানসিকতাটা কেমন ছিল। আপনি কি জানেন, এই লোকটা ঘুমাইতে পারতো না। তখন তারে ঘুমের ঔষধ দিল, ঘুমের ঔষধেও কাজ করতেছে না। তাকে কাউন্সিলররা কথা বলছে তুমি ঘুমাইতে পারতেছো না কেন। তারপরে বলে, আমি ভাত খাইতে যাই, কোনো কিছু খাইতে যাই, আমার চোখের সামনে ভাইসা উঠে কোন একটা হিউম্যানের ঠাই কাইটা আমি ওইটারে দিয়ে স্টেক বানাইতেছিলাম। আমি একটা মানুষের কলিজা কাইটা ওইটা সিদ্ধ করতেছিলাম। আমার ভিতরে এত অপরাধ ভাইসা উঠে চোখের সামনে, যেগুলো আমি করছি। আমি সুস্থ কোনো চিন্তা, ভালো কোনো চিন্তা আমি করতে পারি না। যার জন্য জেফ্রি ডেমার কোনো জায়গায় বসতে পারতো না। জেফ্রি ডেমার কোনো জায়গায় গিয়ে কথা বলতে গেলে লাইন কথায় অনেক গুছাইয়া গাছাইয়া আনুষ্ঠানিক ভাবে বলতো, কিন্তু বাস্তবে কে যখন কাউন্সিলররা কথা বলছে, তখন তার সব সত্য কথাগুলো তার ব্রেন থেকে একটার পর একটা বের হয়েছে। জেফ্রি ডেমারের অপরাধের ফিরিস্তি দিতে গিয়া জেফ্রি ডেমার বলছে, আমি এত নাটক করছি, আমি এত ভণ্ডামি করছি, আমি এত মিথ্যা বলছি, আমি এত অপরাধ করছি, তোমার ভিতরে আর ভারসাম্য নাই। আমি যদি সালাউদ্দিন আহমেদের বর্তমান অবস্থাটাকে এভাবে বলি যে সে জাস্ট এই মুহূর্তে অভিনয় দ্বারা সে টিকে আছে, কোন রকম ঔষধ খেয়ে নিজেকে কাম করে সামাজিক ঠিক মতো তৈরি করে সবার সামনে ভালো জামা কাপড় পরে দৌড়ে বেড়ায়, সে কাজে তার কোনো কনসেন্ট্রেশন নাই। আমি কি খুব ভুল বলবো কিনা? না, অনেকটা এরকম। আপনার আপনার যে ধারণা অনেকটা এরকমই। এটা হলো একটা পলায়নপর মনোভাব, স্কেপিং মেন্টালিটি। ইউ আর ট্রাইং টু স্কেপ ফ্রম এভরিওয়্যার, বাট ইউ ক্যানট এস্কেপ। তো এই স্কেপিং মেন্টালিটি তখনই হবে যখন একজন মানুষ অপরাধ বোধে ভুগতে থাকবে। বাট আমার মনে হয় এখান থেকে মুক্তি পাওয়া দরকার ওনার, এবং
এবং উনি যদি সাধারণ মানুষের কাছে যদি ব্যাপারটা হলো কি, যখন আপনি মানে সত্য ঘটনা বলে ফেলবেন, তখন কিন্তু আপনার আর কোনো ওই সময়টাই হয়তো আপনার কিছুটা ঝড়ঝাপটা আসবে, এরপরে কিন্তু আপনি মুক্ত, তারপর আপনি কিন্তু ফ্রি ভাবে কাজ করতে পারবেন। সেটা যতটুকুই তাকে ড্যামেজ করুক বা যতটুকুই তাকে রিপেয়ার করুক, যেভাবেই করুক না কেন, এবং সেখান থেকে যদি উঠে আসার ক্ষমতা থাকে, তাহলে উনি উঠে আসতে পারবেন। যে ভাই, আপনাকে যদি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি যদি এক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ক্যালকুলেটিভ মেজারে আপনি যদি বাংলাদেশের একটা অপরাধ ধর্ষণ, আপনি যদি বলেন যেরকম ভাই আমি কনসেন্ট্রেট করবো, দিস ইজ মাই প্ল্যান, আমি 1 মাসের ভিতরে ধর্ষণের নাম্বার আমি 0 কোটায় নিয়ে আসবো, বাংলাদেশে কি এটা সম্ভব? অবশ্যই সম্ভব। এটা আমি অনেক পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, এবং তারা শুধু একটা জিনিস বলেছে যে আমাদেরকে শুধু একটা কাজ দায়িত্ব দেন, যে আমাদের কাজে কেউ ইন্টারফেয়ার করবে না, এবং আমরা মানুষের কাছে আমরা দায়বদ্ধ থাকব। আপনি এই দুইটা দায়িত্ব দিয়ে আমাদেরকে ছেড়ে দেন, দেখেন আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা একেবারে পুরা মানে হিংসনীয় পর্যায়ে আনতে পারবো। মানে মানুষে হিংসা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হবে, এবং তাদের এটাই কনফিডেন্স। আরেকটা ব্যাপার হলো কি, উনি যে বিভাগে দায়িত্বটা পালন করেন, এরা কিন্তু এই পুলিশ অফিসার কিন্তু তারা কিন্তু তাদের বেসিক ক্রিমিনোলজি কিন্তু সবাই পড়া, সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হু ইজ অ্যাকচুয়ালি লিডিং দেম, হোয়াট ইজ গোয়িং অন ইন দেয়ার মাইন্ড। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, যার কারণে প্রবাবলি হি ক্যানট কনসেন্ট্রেট। আপনার কি মনে হয় না যে উনি এই যে একটা গুমের নাটক করে এস আলমের পয়সায় শিলংয়ে রাজাদের মতো একটা বাংলোতে থেকে ভারতের পুলিশের সাথে, ভারতের ইন্টেলিজেন্সের সাথে, ভারতের রাজনীতিবিদদের সাথে এমন ভাবে নিজেকে কোরিওগ্রাফ করে উনি সংমিশ্রণ হয়েছে? যেমন আপনারা আমি ঠান্ডা মাথায় যদি আমি বুঝাতে চাই, কোন একটা মানুষের শরীরে যদি HIV ইনজেক্ট করা হয়, HIV ভাইরাস যদি কারো ভিতরে ঢোকানো হয়, ওই লোকটা HIVর এফেক্টটা একদিনে দেখে না, ওটা ধীরে ধীরে দেখে। আপনার কি মনে হয় না উনি যে গুমের নাটকটা নিয়ে বাংলাদেশে সবাইকে জানিয়েছে, ওয়ারাস আপনি একা একা চিন্তা করেন, এর কোনো জবাব নাই। কোন লোক ভারতে যদি বিচারাধীন থাকে এবং তাকে যদি কেউ তদন্ত করে, তাকে যদি কেউ বাইন্দা রাখে, সে ওইখানে বসে বিএনপির ভার্চুয়াল মিটিং এ তারেক রহমানের সাথে কথা কয় কেমনে, মিটিং এ কথা কয় কেমনে, চিটাগংয়ে ওনার এরিয়ার লোকজনের সাথে কথা বলে কেমনে, ভণ্ডামি যদি একের পর এক স্কোয়াশ করা হয়, তার কাছে কিন্তু কোনো উত্তর নাই। এখন একটা কথা আমার কেন যেন মনে হয় ওনার ভিতরে এত আতঙ্ক কাজ করে যে আমি এত অপরাধ করেছি, তারপরেও এখন পর্যন্ত আমাকে বিচারের মুখোমুখি ঠিক মতো করা হয় না। কারণ বিচারের মুখোমুখি যদি ঠিক মতো করে আমি তো ক্রাশ হয়ে যাব। এই আতঙ্কটা তাকে 24 ঘন্টা তাকে ধাওয়া করে। আপনার কি এটা মনে হয় কিনা? উনি চিন্তা করে আমি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আল্লাহ না করুন এই গভর্নমেন্ট ফল করলো, একটা অনেস্ট গভর্নমেন্ট চলে আসলো এবং আমাকে যদি গ্রেফতার করে এগুলো আমার বাসডলা দিয়ে ইন্টারোগেট করা হয়, আমি কি করব? ওনারে রিমান্ডে নিলে আমি তো মনে করি না উনি 3 দিন টিকবে। না, ব্যাপারটা হচ্ছে যে উনি যদি উনার অপরাধ কি করেছে আই এম নট শিওর, বাট উনি যে সমস্ত যদি উনি কোনো গল্পের আশ্রয় নিয়ে উনার সময়টা পার করে থাকেন, এটা কিন্তু এক ধরনের, এটাকে আমি অপরাধ ঠিক বলবো না, মানে এটা এক ধরনের কি বলবো আমি, এটা এক ধরনের গ্লানি। এই গ্লানিটা ওনার দূর করার দরকার। এটা ভাই, এটা গ্লানি কেন হইলো? এটা আমি তো মনে, গ্লানি তো হয় ওই মানুষটার যার ভিতরে অপরাধ বোধ কাজ করে, যে বিবেক কাজ করে, যার নীতিবোধ কাজ করে, গ্লানিটা হয়। আপনি কি মনে করেন তার ভিতরে কোনো গ্লানিবোধ আছে? গ্লানিটা কাজ করছে বলেই তো উনি কনসেন্ট্রেট করতে পারছে না। ও ওকে, গ্লানিটা কাজ করছে বলেই কনসেন্ট্রেট। হি ইজ নট লাইক এ সিরিয়াল কিলার অথবা সিরিয়াল criminal. He comes from a good background. He's educated.
তো তার কাছ থেকে আপনি সেই লেভেলের কোনো ধরনের অপরাধ আপনি পাবেন না। কিন্তু আমার ধারণা যেটা, সেটা হচ্ছে যে উনি একটা মানসিক গ্লানির মধ্যে দিয়ে যাচ্ছে। বাট পয়েন্টটা হচ্ছে যে উনি কিন্তু ওটাকে ছাপিয়ে যেতে পারতেন যদি ওনার পারফরমেন্সটা উনি হোম মিনিস্ট্রিতে যদি খুব খুব ঈর্ষণীয় দেখাতে পারতেন। এবং ঈর্ষণীয় দেখানোর জন্য কিন্তু আপনার খুব একটা কষ্টের কাজ না। আপনাকে একটু শুধুমাত্র আপনাকে একটু ডিপলি একটু চিন্তা ভাবনা করে একটা মন্ত্রণালয়ের একটা মন্ত্রী যদি ইন্ডিপেন্ডেন্টলি সে যদি ঠিক করে ফেলে যে তার লক্ষ্য কি হওয়া উচিত এবং সেই লক্ষ্যকে অর্জন করার জন্য সে নিজেকে সংগঠিত করা, নিজেকে তৈরি করা, নিজের গ্রুপকে তৈরি করা, দলকে তৈরি করা, ইট ইজ এ সিম্পল ম্যানেজমেন্ট প্রবলেম রে ভাই। এটা ম্যানেজমেন্ট প্রবলেম। জিয়া ভাই, আমি কথাটাকে এভাবে বলি, আমি আপনার 2-3টা কথাটাকে একটু ডিফারেন্ট করে যদি দেখি। আপনি বলছেন ওনার ভিতরে গ্লানি কাজ করে বলেই উনি কনসেন্ট্রেট করতে পারছে না। আমি এটা আপনার সাথে একমত হয়েছি। আরো একটা কথা, যে ওনার যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ লেখাপড়া জানা, মানে আপনাকে যদি আমি স্বাভাবিকভাবে একটু চিন্তা করতে বলি, সেটা হচ্ছে এই, উনি একসময় তারেক রহমানকে প্রাইভেট পড়াইতেন, টিউশনি করাইতেন, এবং লম্বা চূড়া স্বাস্থ্য ভালো দেখা বেগম জিয়া তার বইনের মাইয়া না কার মাইয়ারে তার কাছে বিয়ে দিছে এবং তাকে কাছাকাছি রাখছে। উনার এই মেধায় উনি যে চাকরিতে নিয়োগ পাইছে, বিসিএস ক্যাডারে প্রশাসনিক ওখানে যে নিয়োগ পাইছে, আপনি কিন্তু আকাশ থেকে পড়বেন। উনি রিটেনে পাশ করছিলেন, কিন্তু ভাইভাতে কিন্তু উনি ভালো করেন নাই। ওখানে ওনার মামার জোর লাগছে, রাজনৈতিক ইনফ্লুয়েন্স লাগছে, এবং ওখানে কথিত আছে যে বেগম জিয়া ওনাকে সহায়তা করেছে। ঠিক আছে, ওনাকে বেগম জিয়া, স্বয়ং বেগম জিয়া ওনাকে সহায়তা করেছেন। রিটেনে পাশ করছিল, ভাই ফেল করছে, ফাইনাল সিলেকশনেও ফেল করছিল, বেগম জিয়া তাকে ওখানে ঢুকাইছে। এখন আপনি বলছেন ওনার শিক্ষিত ফ্যামিলি, আমি ওনার ফ্যামিলি সম্পর্কে বিশেষ কিছু জানি না। ওনার ফ্যামিলি এমন কোন তালেবর ফ্যামিলি না যে তালেবর ফ্যামিলির কেউ টিউশনি কইরা বাসা ভাড়া দিত, যে তালেবর ফ্যামিলির কেউ টিউশনি কইরা চাল কিনতো। মানে আপনি যতই কোন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, আমি কোনোটাই অস্বীকার করবো না, হয়তো বা ভালো ছিল, কিন্তু তালেবর ফ্যামিলি টিউশনি করে জামা কাপড় পরতো। এবং সে যখন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে টিউশনি করাইতো, এক জিন্সের প্যান্ট সে মাসে 2বার ধোয়ার সুযোগ পাইতো, অর্থাৎ একটা জিন্সের প্যান্ট সে 15 দিন 20 দিন তার পরা লাগতো। এখন সেই সালাউদ্দিন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়া ভাই, এখন $1 মিলিয়ন একটা প্রশ্ন, বর্তমান ক্যাবিনেটে সালাউদ্দিনের চেয়ে পাওয়ারফুল কোন মন্ত্রী নাই। বর্তমান ক্যাবিনেটে বা বিএনপিতে সালাউদ্দিনের চেয়ে বড় ক্ষমতাবান কোন মন্ত্রী নাই। এই সালাউদ্দিন যদি চায় ধর্ষণকে বাংলাদেশ থেকে ডিলিট করে দেবে, এই যোগ্যতা এবং রিসোর্স সালাউদ্দিনের হাতে আছে। সালাউদ্দিন চাইলে ধর্ষণটাকে বাংলাদেশ থেকে উঠায় দিতে পারে। একটু ইনিশিয়েটিভ দরকার। সেটা কি জিয়া ভাই? বাংলাদেশে বর্তমানে ওই যে একটা গে টাইপ একটা আইনমন্ত্রী আছে না, ও গে না নর্মাল আমি জানি না, ও না হিজড়া, কোন জায়গায় যদি বসে তার শরীরের মধ্যে মনে হয় 92 হয়েছে ফিমেল, জেনেটিক্যালি ফিমেল, এটাকে কি বলে, যাই হোক, এর নাম আসাদুজ্জামান না কোন বাল, হিজড়ার মতো বসে যায়। ফর এক্সাম্পল, সালাউদ্দিন যদি এই আসাদুজ্জামান হিজড়ারের ডাইকা বলে, হিজড়া তুই এদিকে কি, আমরা ধর্ষণটাকে বাংলাদেশ থেকে ডিলিট করাবো। কেমনে ডিলিট করাবো? আমরা এটার জন্য স্পেশাল একটা টাস্ক ফোর্স করব। এই টাস্ক ফোর্সকে আমরা পাওয়ার দেব
অ্যারেস্টের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এবং আইন এক্সপেডাইট করার ক্ষেত্রে, বিচার এক্সপেডিশনের ক্ষেত্রে আমরা এটা করব। যে কোনো রেপ মামলার ইনভেস্টিগেশন কমপ্লিট হবে 72 ঘন্টার মধ্যে এবং যে কোনো রেপ মামলার বিচার হবে 72 আওয়ার্স এর মধ্যে। 72 আর 72 এইটাকে একত্র করলে হবে এবং রায় কার্যকর হবে নেক্সট 72 আওয়ার্স। অর্থাৎ বাংলাদেশে পৃথিবীতে একটা রেকর্ড করবে 72 আওয়ার জাস্টিস ইন বাংলাদেশ। এখন এটা যদি সে করে, সালাউদ্দিন করে, আইনমন্ত্রী তার পক্ষে থাকবে, প্রধানমন্ত্রী তার পক্ষে থাকবে, বিএনপি তার পক্ষে থাকবে, এখানে কোনো জায়গায় সে বাধার মুখোমুখি হবে না। এটা সালাউদ্দিনের দ্বারা করা সম্ভব। আমি যা বললাম এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়, নাকি আপনি মনে করেন সালাউদ্দিন বাধার মুখোমুখি হবে বিএনপির মধ্য থেকে, দেশের মধ্য থেকে? আপনি এটা মনে করেন কিনা? না, প্রথম কথা হচ্ছে যে এটা কোনোভাবেই কারো কাছ থেকেই উনি বাধার মুখোমুখি হবেন না। না না উনার দল, না উনার মন্ত্রণালয়, না আইনমন্ত্রী, না প্রধানমন্ত্রী, কারো মাধ্যমে। কারণ এই একটা অপরাধ, এই অপরাধের জন্য সারা বাংলাদেশ ওনার পেছনে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে উদাহরণ আছে তো, এই যে এসিডের যে এসিড যে অপরাধটা হতো বাংলাদেশ থেকে, কিন্তু খালেদা জিয়ার সময় কিন্তু তার সময়ে প্রণীত আইন এবং বিচারের মাধ্যমে কিন্তু এসিড সন্ত্রাস দূর হয়ে গেছে। বাংলাদেশে কিন্তু এখন আপনি এসিড নিয়ে কোনো কথা শুনবেন না। সে দুইটা জিনিস করছে, একটা আইন, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হচ্ছে এসিডটাকে কন্ট্রোল। তো আপনি তিনটাকে যদি আপনি ঠিক মতো অ্যাড্রেস করেন, আপনি এটা কিন্তু সমাধান পেয়ে যাবেন। তা আপনার কথা হচ্ছে যে আপনি যদি ঠিক করেন যে উই ওয়ান্ট টু এলিমিনেট দিস রেপ ফর এভার ফ্রম দিস কান্ট্রি, এবং এটা কি করলে করা যাবে, এটা আপনি যে তথ্যগুলি বললেন এটার মাধ্যমে ইউ ক্যান ডু ইট উইদাউট এনি প্রবলেম এন্ড এভরিবডি উইল সাপোর্ট ইউ, এভরিবডি উইল সাপোর্ট। এমনকি এই যে আসিয়া ধর্ষণ, যেটা ওই যে রামিসা ধর্ষণ, সেখানের সময় কিন্তু মানুষ বলেছিল যে বিচারটা সম্মুখে, একবারে তার বিচারের কার্যকরীটা জনসম্মুখে হওয়া উচিত, কারণ মানুষ এটার থেকে যেন শিক্ষা নেয় যে এই ধরনের অপরাধ যেন আর কেউ না করে। তার মানে কি, দেশের মানুষ কিন্তু একাট্টা এই অপরাধকে দমনের জন্য। সুতরাং যদি আপনি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী চায় এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যদি সরকারের ব্লেসিং থাকে, তাহলে সাধারণ মানুষের মধ্যে এটার 100% সমর্থন পাবে। আমাকে একটা কথা, আমি শুধু এগুলি করেই কিন্তু উনি ওনার ব্যাগেজটা উনি কিন্তু কমিয়ে ফেলতে পারতেন। ওনার যে ব্যাগেজ উনি ক্যারি করতেছেন, এই যে বোঝা, এই বোঝাটা কিন্তু নামিয়ে ফেলতে পারতেন, খুবই কিন্তু আরামে উনি শান্তিতে ঘুমাতে পারতেন, যদি এই কাজগুলি উনি খুব মানে শক্ত হাতে যদি দমন করতে পারতেন। এখন আপনি একটা কথা চমৎকার ভাবে বলছেন। আমার মনে হয় আমি আর আপনি সালাউদ্দিনের বন্ধু হয়ে যাইতেছি, আপনিও হইতেছেন আমিও হইতেছি, যে উনি ওনার বোঝাটা কমাইতে পারতেন। $1,000,000 কোশ্চেন হইল, উনি এই সুযোগটা কাজে লাগাচ্ছেন না কেন? এটা তো এই প্রশ্নটা তো আমারও, আমি তো কোনো যৌক্তিক কারণ দেখি না একটা মানুষ কেন নিজেকে সবসময় ব্যর্থ হিসেবে প্রচারিত করতে চাবে। সে তো প্রত্যেকটা মানুষই কিন্তু তার কর্মক্ষেত্রে সে সফলতা চায়, সে চায় বাহবা চায়, সে ভালো কাজ করেছে এটা সবাই প্রশংসা করুক। তাহলে উনি কি ইচ্ছা করেই করছেন না? এটা কিভাবে সম্ভব? এবং এটার মাধ্যমে কি উনি কি বিএনপি সরকারকে কি দুর্বল বা অজনপ্রিয় করার চেষ্টা করছেন? কারণ আমি যতটুকু জানি, যখন কেউ যদি ভেতর থেকে ইঁদুর যখন ভেতর থেকে আপনার সেই নেট কাটতে থাকে, তখন কিন্তু আপনি টের পাবেন না এটা কোথার থেকে কাটছে। সো ইঁদুরের আপনার দিকে নজর রাখতে হবে এবং নেট কাটছে কিনা সেটাও নজর রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনি যত ব্যক্তিগত, তারেক রহমান সাহেব যত ব্যক্তিগত উদাহরণ স্থাপন করেছেন, তার কিন্তু কোনোটাই ওনার পক্ষে যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত উনি এই সমস্ত জায়গায় সফলতা না অর্জন করতে পারবেন। জিয়া ভাই, আপনি আপনার কথায় আপনি একটা কথা বলছেন, এবার আমি কথাটাকে এভাবে বলি। ধরেন আপনার কথাটাই ঠিক, উনি কি বিএনপিকে আনপপুলার করতে চাচ্ছে? আপনি এটা বলছেন করতে চাচ্ছে।
আমিও যদি আপনাকে, হয়তোবা আপনি রাইট, উনি কি বিএনপি কে আনপপুলার করলে এর বেনিফিশিয়ারি কে? যদি আপনি আপনি এবং আমি আলোচনার স্বার্থেই বলি যে উনি বিএনপি কে আনপপুলার করতে চাচ্ছে, ধরেন বিএনপি যদি আনপপুলার হয় এর বেনিফিশিয়ারি কে হবে? এর বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বেনিফিশিয়ারি হবে, বাট আলটিমেট বেনিফিশিয়ারি কে? আলটিমেটলি পার্শ্ববর্তী দেশ। ওকে, এখন ধরেন আমি আপনার কথায় যদি যাই, সাবজেক্টটা যদি এইরকম হতে পারে কিনা আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমি হাইপোথেটিক্যালি না, ধরেন বিএনপি কে আনপপুলার করছে, কেন আমরা এই কথাটাকে বিশ্বাস করি? যে সালাউদ্দিন আহমেদ ফেব্রুয়ারি 17 তারিখ থেকে আজ পর্যন্ত 1131টা রেপ হইছে, এটাকে উনি জিরোর কোটায় নামাইয়া আনতে পারেন, এই রিসার্চটা ওনার হাতে আছে, এই সারাউন্ডিংটা ওনার নিয়ন্ত্রণে আছে, এই ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ওনার এখতিয়ারের মধ্যে, কিন্তু তারপরেও উনি এটা করছেন না। তাইলে আপনি ব্রিগেডিয়ার জিয়া একজন শিক্ষিত, মার্জিত, অভিজ্ঞ একজন মানুষ, যদি মনে হয় ইচ্ছাকৃতভাবে উনি এটা করছেন না, এবং আপনার যদি মনে হয় যে উনি বিএনপি কে আনপপুলার করার জন্য উনি এই কাজটা করছেন, আমি তাইলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি। ভারতের পছন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মির্জা ফখরুল অথবা আমির খচ্চর, তারেক রহমান না। বাংলাদেশকে যদি বিএনপি কে আনপপুলার করা হয়, আলটিমেটলি তারেক রহমানের উপরে প্রেসার চলে আসবে যে আপনি হ্যান্ডেল করতে পারতেছেন না, আপনি সরেন। আপনি লন্ডনে যান, ওইখানে বসে নমিনেশন বাণিজ্য করেন, ওইখানে পার্টির চেয়ারম্যান থাকেন, যা করেন, প্রধানমন্ত্রী আমরা এখান থেকে মির্জা ফখরুলের এই প্রস্তাবটা আসবে এবং সালাউদ্দিন এটা সমর্থন করবে, আমির খচ্চর এটাকে সমর্থন করবে। পরিস্থিতিটা যদি এমন দাঁড়ায় যে তারেক রহমানের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে, সাবজেক্টটা কি আপনার কাছে কোন ক্ষেত্রে সেন্সিবল মনে হয়? আদারওয়াইজ সালাউদ্দিন যেই কাজটা করছে, সব আছে তার হাতে, তার হাতে বন্দুক আছে, তার হাতে কার্তুজ আছে, সে কেমনে জানে রাইফেল চালাইতে হইব, তারপরে উনি করছে না, কিছু করছে না, এর অর্থ কি? এখন প্রথম কথা হচ্ছে যে আপনি যে আপনি আপনি কি বলে সিনারিওটা ডিসপ্লে করলেন, আমি মনে করি যে এটা হয়তো তাদের মানে বাসনা থাকতে পারে, বাট ইট ইজ নট ইমপ্লিমেন্টেবল। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বিএনপিতে নাই, যে তারেক রহমানকে চ্যালেঞ্জ করবে যে সে বিএনপি দায়িত্ব নিবে, তারেক রহমান পারছে না। এইখানে তারেক রহমানের মানে আছে, লিবার্টি আছে, উনি যদি এরকম পরিস্থিতি দেখেন তাহলে সে তার নিজের দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে যাকে মনে করেন যে উনি অথর্ব, এবং উনি কিন্তু একটা কথা বলেছেন মন্ত্রণালয়ে, মানে উনার যখন উনি সরকার গঠন করেছেন যে আমি 6 মাস দেখব, 6 মাস পরে আমি 6 মাসের আমলনামা নিয়ে বসবো মন্ত্রীদের। এবং আপনি একটা জিনিস খেয়াল রাখেন, কোনো কিন্তু মন্ত্রণালয়ে তারেক রহমানের কিন্তু ওই যে সিস্টেমটা যে সব সিদ্ধান্ত তারেক রহমানের ওখান থেকে আসবে, এই প্রথাটা সম্ভবত এখন আমরা দেখছি না। এবং যার যার মন্ত্রীরা কিন্তু তারা নিজের নিজের মন্ত্রণালয় চালাচ্ছে, স্বাধীনভাবে চালাচ্ছে, তাদের মতো করে চালাচ্ছে। তো যখন উনি 6 মাস পরে যখন এটার ব্যর্থতা সফলতা নিয়ে বসবেন, তখন কিন্তু যদি বাছবিচার শুরু হয়, তখন কিন্তু উনি বের করতে পারবেন যে কারা ব্যর্থ এবং কারা সফল। তো তাহলে তখন উনার একটা সুযোগ থাকবে এই মন্ত্রিসভাকে ঠিক করার। তো আপনি যে প্রশ্নটা বললেন বা যে প্রসঙ্গটা বললেন সেটা হচ্ছে যে আসলে তো ভারত তো চেয়েছিল জিয়া পরিবারের কেউ যেন বিএনপির দায় দায়িত্ব না নেয়, তাহলে ভারতের পক্ষে খুব সহজ হবে এই বিএনপিকে দিয়ে তাদের আখের গোছানো। তো এখন তো বিএনপি ফ্যামিলির যেহেতু প্রেসিডেন্ট জিয়ার রক্ত যেহেতু প্রধানমন্ত্রী, সুতরাং
তাকে চ্যালেঞ্জ করার মতো অবস্থা বিএনপির কেউ নেই, এটা ভারতও জানে এবং বিএনপির ভিতরে সকল স্তরের নেতারাও জানে। যতই তারা চেষ্টা করুক প্রুফ করার যে তারা সব জানতা, সে দুই একজন নিমন্ত্রণ যাই হোক না কেন, তারা সব জানতো মনে করলো। আমি মনে করি যে তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো বাংলাদেশে এখনো কেউ নাই বিএনপিকে তার নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো। ওকে, যে ভাই আপনাকে আমি একটা কথা বলি, প্রত্যেকটা ক্রাইমস এর একটা অবজেক্টিভিটি থাকে, প্রত্যেকটা পাতানো খেলার আলটিমেট গোল থাকে। সালাউদ্দিন তার সব রিসোর্স হাতে থাকার পরেও সে 1131টা রেপ কেস, ধরেন ফেব্রুয়ারি, তাহলে মার্চ 31 দিনে, এপ্রিল 30 দিনে, জুন 30 দিনে, 30, 30, 60, 90, 91 দিন, অর্থাৎ 100 দিন, এর মধ্যে 1131টা রেপ কেস। এই ভয়াবহ অবস্থাটাকে দূর করার জন্য সবকিছু সালাউদ্দিনের হাতে থাকার পরেও সে এটা নিয়ে কিছু করছে না, এবং নির্লজ্জের মতো এখনো সে সব জায়গায় পণ্ডিত বনার জন্য পাঁচালের মতো কথা বলতেই আছে। তো এখন প্রত্যেকটা অপরাধেরই তো আলটিমেট একটা গোল আছে জিয়া ভাই। ধরেন আমি আপনার সাথে একমত, তারেক রহমানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কোন নেতা বিএনপিতে নাই, আমি একমত আপনার সাথে, আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু আপনি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, জিয়া ভাই, এই কথাটাই বলা ছিল, জিয়াউর রহমানের নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না, এবং আসলেও ছিল না। এবং এই যে নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, এই কথাটা তারেক রহমানের জন্য ভালো কথা না। মানে আপনার সামনেই যদি আমি বলি, ধরেন আপনি আর আমি তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী, এই কথাটা আমি আর আপনি, আমরা কি তো সেফ ওয়েতে এই কথাটা বললাম যে তারেক রহমানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কোনো ব্যক্তি বিএনপিতে নাই? বাট ইজ ইট রিয়েলি সেফ ফর তারেক রহমান or BNP or the country? It is not safe. বিকজ এটাই হলো আমাদের রাজনৈতিক দলগুলোর বড় সমস্যা, সেগুলি হলো একটা ব্যক্তি নির্ভর দল। এই দলের সেন্টার অফ গ্র্যাভিটি হলো একটা মানুষের উপরে, এই দলের সেন্টার অফ গ্র্যাভিটি সিস্টেমের উপরে না। এই সিস্টেমের উপরে যদি কোনো দলের সেন্টার অফ গ্র্যাভিটি না থাকে, তাহলে সেই দল মানে যখন নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, অর্থাৎ কোনো কারণে, সে ফর এক্সাম্পল এভরিথিং ইজ ফাইনাল, মানে মানুষের তো হায়াত মৌতের কথা বলতে পারে না, তাই না? আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। বাট আমার যদি সাম্রাজ্য যদি আমার উপর ভিত্তি করে তৈরি করা থাকে, তাহলে দেশ, ওই সাম্রাজ্য টিকবে না। ওই সাম্রাজ্যকে তৈরি থাকতে হবে সিস্টেমের উপরে ডিপেন্ড করে। সিস্টেম বের করবে যে এর পরবর্তী উত্তরাধিকার কে হবে। পলিটিক্যাল হেরিডিটারি এটা এমন একটা জিনিস যে এটা যদি আপনি সিস্টেমের মধ্যে না আনেন, এটা যদি ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট হয়, দেন ইট ইজ গোইং টু বি ডিজাস্টার। এই কথাটা যদি তারেক রহমান এখন না বোঝে, তাহলে তার আর বোঝার সময় নাই। আমি মনে করি ইট ইজ অলরেডি লেট ফর বিএনপি, বাট দে আর নট ডুইং এনিথিং। অ্যাকচুয়ালি বিএনপি না, শুধু কোন রাজনৈতিক দলই দেখেন, আওয়ামী লীগের দিকে তাকায় দেখেন, একই অবস্থা, ডিপেন্ডেন্ট অন ওয়ান ইন্ডিভিজুয়াল। আপনার কাছে মনে হয় এটা হাসিনার ব্যর্থতা বা তারেক রহমানের ব্যর্থতা, নাকি ইন্ডিয়া তাদেরকে এভাবেই, তাদের মগজটাকে এভাবেই তৈরি করেছে? এটাই তো মজার ব্যাপার একটা। এই জিনিসটাই তো আমি বলতে চাই, যে সেটা হলো যে আপনি আমাদের দেশের রাজনৈতিক একটা সুস্থ রাজনৈতিক কেন গড়ে উঠছে না? এই গড়ে না ওঠার মেইন কারণটা হচ্ছে এই ভারতের হস্তক্ষেপ। কারণ তারা চায় না যে এই দেশে একটা, তা না হলে যে সংস্কার প্রস্তাব তারেক রহমান নিজেই যে 31 দফা দিয়েছিল, সেই 31 দফার প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার, সংসদীয় কমিটি করতে হবে, কিন্তু সেটাই তো তারা করলো না। তো এই যে ব্যাপারটা হলো কি, যে এটা কেন করলো না, তাদেরকে বলা হয়েছে যে ইফ ইউ ডু ইট
তাহলে কিন্তু আপনার হাতে কিন্তু দেশের নিয়ন্ত্রণ থাকবে না, এই ভয় দেখানো হয়েছে। অথচ নিয়ন্ত্রণ, ভাই, নিয়ন্ত্রণহীন থাকাটা হলো দ্য বেস্ট নিয়ন্ত্রণ ফর এনি পলিটিক্যাল সিস্টেম। আচ্ছা, জিয়া ভাই, আমি আপনার কথাটাকে আবার আমি ঘুরাইয়া অন্য একটা জায়গায় আসি। আপনি আর আমি দুইজনেই জানি আপনি রাইট, আমি আপনার সাথে এটা নিয়ে দ্বিমত করার কিছু নাই। এই মুহূর্তে তারেক রহমানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই। আপনি আমাকে একটু বলেন, তারেক রহমান যদি সে সংসদ নেতা, উনি ওনার কোন একজন এমপিকে ডেকে বললেন যে তুমি এই সংবিধান সংস্কার প্রস্তাবটা আজকে উত্থাপন করবা কেউরে না জানাইয়া, সে সংসদে গেল এবং সংসদে গিয়ে ওই এমপি যদি ওই সংবিধান সংস্কার প্রস্তাবটা ওখানে উত্থাপন করে এবং তারেক রহমান উত্থাপনের পর যদি বলে এই প্রস্তাবটাকে আমি সমর্থন করলাম এবং এই মুহূর্তে এটার উপরে ভোটাভুটির জন্য আমি স্পিকারকে আহ্বান করব, এবং ওই সংসদে ওই মুহূর্তে যদি ভোটাভুটি হয়, আপনি কি মনে করেন বিএনপির কোন এমপির মাথায় চারটা মাথা যে ওইখানে ওইটা নিষেধ করবে? অথবা জামাতের কেউ এইটা নিয়ে কেউ দ্বিমত করবে? আপনি দেখেন কিনা যদি তারেক রহমান এইটাই করে। আচ্ছা, প্রথম কথা বলি যে আপনার যে হাইপোথেসিসটা, এই হাইপোথেসিসটার ফার্স্ট স্টেটমেন্টটাই আমি ডিসএগ্রি করি। সেটা হলো যে আপনি যে বললেন না, ওই যে এমপি যাকে বলবে তারেক রহমান যে তুমি সংসদ উঠাবা, এই এমপিটাই বড় বেইমানি করবে। সে গিয়ে আগে প্রথমে বলবে দেখেন এই তারেক রহমান সাহেব কিন্তু এটা বলছে, বলতে কি করবেন করেন। ওকে ওকে থামেন, ওকে থামেন, আমি এগ্রি করি। আমি জিয়া ভাই আপনার সাথে 2% আমি এগ্রি করলাম, আমি এগ্রি করলাম। এটাই হলো ইঁদুর, এইটাই হলো সেই ইঁদুর যারা ভেতর থেকে বিএনপি কে কাটছে। লয়ালিটি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেস্টি, লয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই লয়ালিটি ইজ অনলি ফর বেনিফিট, আচ্ছা জিয়া ভাই, not for the benefit of the country and the people. ওকে জিয়া ভাই, আমি আপনার সাথে একমত। আমি যদি আমার থিওরিটাকে চেঞ্জ করে দেই, তারেক রহমান যদি জামাতের আমিরকে ডেকে আনে, কারণ আমি মনে করি সংসদে বিএনপির এমপিদের চেয়ে জামাতের এমপিরা তারেক রহমানের উপরে বেশি লয়াল, এটা আমার মতামত। উনি যদি জামাতকে ডেকে বলে আমি স্যার আমি চাই আপনারা এই সংবিধান সংস্কার প্রস্তাবটা আপনারা উত্থাপন করেন, এখন পৃথিবীর কোন জায়গায় বিরোধী দল কোন বিল সাবমিট করছে এমন নজির কিন্তু অনেক বহু কান্ট্রিতে আছে। বিরোধী দল এক আইন লেজিসলেশন সংসদে উঠাইছে এবং পাস হয়েছে, এরও উদাহরণ অনেক। আপনি কি মনে করেন তারেক রহমান যদি জামাতের কাউকে দিয়ে বিশ্বাস করে এটা করাতে পারে, অথবা কেউই পারবে না, তারেক রহমান নিজেই বিল উত্থাপন করবে? এটা সম্ভব? এটা সম্ভব না, এটা সম্ভব। এটা কেন অসম্ভব যদি আপনি আমাকে বলেন? প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বিরোধী দলের কথা বললেন, বিরোধী দলের নেতা, এটা সম্ভব, উনি এটা গোপন রাখতে পারবে। এমনকি আমি বলবো এনসিপির যারা নেতৃত্ব আছেন, এই ছেলেগুলি কিন্তু ব্রিলিয়ান্ট, তাদেরকে দিয়ে কিন্তু তারেক রহমান অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করাইতে পারতেন এবং এখনো সুযোগ আছে তার। তাদেরকে বিরোধী নীতি হোক আর যেই হোক, চিফ হুইপকেও তো বলে যে আপনারা বিলটা রেডি করো, অথবা নাহিদ তোমরা বিল তৈরি করো, আমরা পুরো সমর্থন দেবো। এটা কোনো ব্যাপারই হবে না, এটা গোপন থাকবে এবং এটা কিন্তু যাবে। কিন্তু বিএনপির কোনো এমপিকে যদি আপনি বলে, ইট ইজ নট গোয়িং টু রিমেইন সিক্রেট, ফর ইউর ইনফরমেশন। একমত। এখন আপনারই আমি $1,000,000 কোশ্চেন করব, আপনি বিএনপির কাউকে বিশ্বাস করবেন না, অথচ আপনি কনফিডেন্টলি বললেন জামাতের হলে বা এনসিপির হলে এটা সম্ভব। এটা কেন বললেন ভাই? চাইলে তারেক রহমানের কাছে জামাত এবং এনসিপি বেশি লয়াল না দেশের প্রতি জামাত এবং এনসিপি লয়াল? আমি প্রথম কথা হচ্ছে কি যে দেখেন, দেশের প্রতি লয়াল যে কারা, এটা কিন্তু বোঝার উপায় একটাই, সেটা হলো যে আপনি যদি দেখেন বিএনপির যে আন্দোলনের যে 17 বছরে বিএনপি যা করেছে, খালেদা জিয়াকে তারা রক্ষা করতে পারে নাই। এবং এটার প্রধান কারণ আপনার মনে আছে খালেদা জিয়া একটা ডাক্তার শাহাদাতকে ফোন করে বলতেছিল না, আকবর, গোলাম আকবর
গোলাম আকবর খন্দকার গোলাম আকবরকে বলতেছিল যে তুমি শাহাদাতকে বলো বলো যে আমির খসরুকে বলো সে যেন এই রকমের একটা কোন রকম যেন ঝামেলা সৃষ্টি না করে একটা দায়িত্ব। এক সেকেন্ড জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। কোথায় আপনি? আমি চিরঙ্গে। আচ্ছা শোনেন, জি আমি সাদাতকে বলেছি জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আপনার আশা আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই। বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না, কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে। আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। আপনি এটার কথাই রেফার করছিলেন। এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, বিএনপিতে কিন্তু কিছু কিছু এমপি আছে যারা কিন্তু দে আর ভেরি ভেরি, মানে আমি দু একজনকে দেখছি, আমি সংসদে একদিন গেছি, আমি বিশেষ করে জমির সাহেবের ছেলে নওশাদ জমির, আমি ওনার কথা শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে দ্যাট হি ইজ ওয়ান হু কুড বি ভেরি মাচ ইউজড, সেন্সিবল একটা এমপি। আপনি ডক্টর তরিকুল ইসলাম সাহেবের ছেলে আছেন, আদিত্য ইসলাম বা এরকম অনিন্দ ইসলাম এরকম কি একটা নাম, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। এই যে তরুণ যে সমস্ত এমপি আছে তাদের উপরে যদি দায়িত্ব দেয় তারা কিন্তু একটা সুন্দর একটা সমাধান দেবে এবং তারা কিন্তু একটা এমন সমাধান দিবে যেটা আমি মনে করব সারা দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। তারা কিন্তু কোনো নিজের স্বার্থ বা দলের স্বার্থের দিকে তাকিয়ে না, তারা দেশের স্বার্থের দিকে তাকিয়ে এই সমস্ত অ্যামেন্ডমেন্ট তারা দেবে। আপনার মনে হয় না তারা কিন্তু শোনেন, তারা সবাই, প্রথম কথা হলো কি, তারা উচ্চ শিক্ষিত এবং তাদের দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি। তারা কিন্তু এরকম জাস্ট বানের জলে ভেসে আসে নাই, তারা কিন্তু একটা ঐতিহ্যের ভিতর থেকে বড় হয়ে আসছে। সুতরাং তারা তাদের বাপের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা তারা মাথায় রাখবে এবং তারা নিজেরা যেন কোনোদিন, কারণ তার এই সমস্ত প্রজন্মের যারা এমপি তারা কিন্তু সবসময় চিন্তা করে যে তাদের ছেলে মেয়েদের কাছে তাদেরকে কিন্তু উত্তর দিতে হবে তাদের কর্মকাণ্ডের কারণে, যেটা আপনার ওই আমির খসরু বা ওই আপনার এই সমস্ত লিডারদের এদের মধ্যে এই মোটিভেশন আপনি পাবেন না। জিয়া ভাই, আপনি কি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীকে বিশ্বাস করবেন? অ্যাবসলিউটলি, কোনো ডাউট নাই ভাই। আপনি আর আমি আজকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে উই আর অন দ্য সেম পেজ। আমি হুমাম কাদেরের সাথে আমি 2 একদিন কথা বলেছি, and I'm telling you he is just the breed of his father and that he is proofs, এবং সে অনেক কিছুতেই কিন্তু মানে একটা গুমোটের মধ্যে সে সময় কাটাচ্ছে, আমি জানি এটা। অনেক কিছুই বিএনপির হয়তো তার দল হিসেবে সে দলের সাথে আছে, কিন্তু ব্যক্তি হিসেবে অনেক কিছুই সমর্থন করতে পারছে না। এবং আমি আপনাকে বলি, তারেক সাহেব কিন্তু এই সমস্ত এমপির সাথে কিন্তু তার যোগাযোগ খুব ভালো না। তারেক সাহেব কিন্তু এতটা কিন্তু তাকে বোকা ভাবা ঠিক না। উনি যেরকম সিনিয়র নেতাদের যেরকম রেসপেক্ট করছে, ঠিক একইভাবে কিন্তু ইজ মেনটেনিং এ কমিউনিকেশন উইথ অল দ্য ইয়াং লর্ডস অফ দ্য এমপিস। এই যে ওনার এই যে একটা, এবং আমি আপনাকে একটা আমি শিওর যে খুব শীঘ্রই কিন্তু যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো কিন্তু আপনি এই সমস্ত মিনিস্টারকে দেখতে পাবেন আপনি, মানে দ্যাট ইজ মাই ফিলিং।